ওয়েলকাম টু দ্য ফার্স্ট এজ একাডেমি। সো তোমাদের জন্য কিন্তু আর একটা ডিফারেন্ট একটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে এসেছে, যেটা হচ্ছে যে কি এসএসসি জিডির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে এসেছি, যেটা 10টা করে কোশ্চেন আমরা যে সেশনটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা সেশন। তো আমাদের চ্যানেলে যদি কোনো রকম নতুন মেম্বার হয়ে থাকো, যে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের এখানে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ এমন জিনিস দারুণভাবে করানো হয়। ইভেন এখন কিন্তু এসএসসি টপ 10 করে, যেহেতু সামনে এসএসসি, তার জন্য কিন্তু ম্যাথ গুলো টপ 10। অনেকে আছে এই কোশ্চেন গুলো তোমরা যদি আমার টপ 10 যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে যদি তোমরা দেখতে পারো, তো অনেকটাই তোমরা অঙ্ক কিন্তু পরীক্ষা হলে করতে পারবে। তোমরা কোশ্চেনটা দেখবে, কোশ্চেন কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার বলো, মোস্ট ইম্পর্টেন্ট বলো, সমস্ত কিছু খুঁজে খুঁজে নিয়ে এসেছি, যে সেই ধরনের কোশ্চেন গুলো নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করি। আর ইভেন আমাদের কিন্তু জিকে লাইভ ক্লাস করানো হয় রাত 9টার সময়, ঠিক আছে, যেটা হচ্ছে এসএসসি জিডির জন্য স্পেশালি। চলো দেখো কি বলছে। প্রথম কোশ্চেনটাই বলছে যে এ এবং বি যথাক্রমে 20 দিনে এবং 40 দিনে একটি কাজ করতে পারে। এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর কাজটি করে থাকে, মানে একদিন অন্তর বলতে আছে যে এ করলো, তারপর এ বসে থাকলো, তাহলে বি করলো, তবে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে দেখো আমার এই ধরনের প্রবলেম করা আছে, আমি আজকে এটা করে দিচ্ছি। দেখো কিভাবে করতে হবে, যে এ একটি কাজ করছে কত দিনে, 20 দিনে, বি একটা কাজ করছে কত দিনে, 40 দিনে। তাহলে আমাদের টোটাল কাজটা কত হবে, এদের এলসিএমটা এটা জাস্ট ধরে নিই আমরা। তাহলে এটা হয়ে গেল 2 আর এটা হয়ে গেল 1। এগুলো কি, এগুলো হচ্ছে তাদের দক্ষতা, মানে একদিনে কতটা কাজ করতে পারে, বি কত দিনে, একদিনে কতটা কাজ করতে পারবে। তাহলে দেখো আমার যদি এ আছে আর বি আছে, এ যদি কাজটা শুরু করে তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 2। তারপরে দিন বি কাজটা কত করবে, 1 ইউনিট কাজ। তাহলে এরা যদি কাজ করে দুদিন কাজ করে কতটা কাজ করবে, এদের যোগফলটা, তার মানে সমান সমান 3 ইউনিট। তার মানে দুদিনে কিন্তু 3 ইউনিট করে কাজ হচ্ছে, বুঝা গেছে। তাহলে আমার টোটাল কাজ হচ্ছে 40। যদি 3 ইউনিট করে কাজ হয় দুদিনে, তাহলে এটাকে যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 13 39, তাই তো, 3 13 39। তারপরে 3 13 গুণ 3 13 গুণ, তার মানে 3 ইউনিট করে যদি আমার কাজ লাগে দুদিন, তাহলে আমার 13 ইউনিট কাজ করতে লাগবে। 13 ইউনিট কাজ করতে লাগবে আমার কত, 26 দিন, তাই না, কারণ 3 দিন কাজ করতে লাগছে দুদিন, তাহলে 13 ইউনিট কাজ করতে হলে অবশ্যই, কারণ 13 গুণ এই দিনের সংখ্যায়, তাহলে এটা হলো 26 দিন। এবার দেখো এই 26টা দিন লেগে গেল। এইবার কিন্তু আসল খেলা, 26 অ্যান্সার নয়, 26 কিন্তু অ্যান্সার না। এবার দেখো, এবার আমার কিন্তু এখানে 1 ইউনিট কাজ পড়ে আছে, যেটা আমাকে কমপ্লিট করতে হবে। এবার এই কাজটা করবে কে, কাজটা শুরু করেছিল, যদি কাজটা এ শুরু করে, এটা তো কি করছে, এ করছে বি করছে, এ করছে বি করছে, দেন এটা হয়ে গেল। এবার কাজটা যদি এ শুরু করতে, আবার তো সেই কাজটা এ দিকেই ঘুরে আসবে, বুঝে গেছে, কাজটা তো আবার এই ঘুরে আসবে, বুঝে গেছে। তাহলে এ যদি কাজটা করে, তাহলে এ যদি এতটা কাজ পড়ে থাকে, তাহলে এ যদি এর ক্ষমতা যদি 2 হয়, তাহলে এইটা হবে 1 ইউনিট কাজ করছে ক্ষমতা, তার মানে লাগবে 26 পূর্ণ 1-এর 2 দিন লাগবে। আর সেটা কিন্তু অপশনে নেই, তো কিন্তু এইটা কিন্তু এখানে নাই, তো এটা কিন্তু অ্যান্সার হবে 26 পূর্ণ 1-এর 2, এটার অ্যান্সার হবে। বুঝে গেছে, বুঝে গেছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, এখানে অপশনে নেই। যাই হোক, এইখানে এরা হয়তো কোনো কিছু একটা ধরেছে, দিয়ে বি ধরেছে। দেখো বি যদি ধরা হয়, তাহলে বি 1/1, তাহলে 1 ইউনিট কাজ, তাহলে 1 আর এদিকে 26 লাগছিল, দিয়ে 27, হয়তো এটাই করবে, ঠিক আছে। বাট এইখানে কিন্তু আমি যেটা করলাম ওই হিসেবে হবে না, যেহেতু একদিন অন্তর কাজ করছে, তাহলে এ প্রথমে, তারপরে বি করবে। তো এইভাবে এটা সঠিক প্রসেস আছে, ঠিক আছে, 26.5 অ্যান্সারটা পারফেক্ট আছে। চলো এই পয়েন্ট নেক্সট কোশ্চেন করি। বলছে একজন পুরুষ বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। এইটা আমরা যে প্রথম ক্লাস বলো, ফার্স্ট ক্লাস বলো, সেকেন্ড ক্লাস বলো, বোধহয় থার্ড ক্লাস মনে হয়, যে আমি এই একটা কোশ্চেন সেম টু সেম কোশ্চেন করিয়েছি, কারণ এই কোশ্চেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এটা কি করবে, আমাকে হোমওয়ার্ক, এটা হচ্ছে এর আগের দিন অনেকেই আমার নামটা ভুলে গেলাম, বাট অনেকেই, সরি আমি ভুলে গেছি, মাথাতেই ছিল না, অনেকেই কিন্তু কোশ্চেন আনসার করেছে, যেটা 5%, এটা ঠিক আছে, 5%টাই ঠিক আছে, এটা কিন্তু সবাই করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেকেই করেছে। তো অবশ্যই কিন্তু এটারও তোমরা কি করবে, যে কেউ হোমওয়ার্কের মাধ্যমে, হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমাদের, কিন্তু তোমরা কি করবে, এটার অ্যান্সার কিন্তু কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমরা জানাবো। অনেকে বলে স্যার পারবো না তো, এটা কোশ্চেন আমার কঠিন লাগছে, কঠিন লাগছে, তাহলে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসগুলো দেখে নাও। আর আমার এই প্লে লিস্টটাই দেখবা যে আই বাটনে আছে, নিচে গিয়ে দেখবা ডেসক্রিপশনে যেখানে মোর বলে লেখা থাকে, ওখানে ক্লিক করে দেখবে যে অনেক কটা ক্লাস আছে, ঠিক আছে। চলো এবার নেক্সট কোশ্চেন করি।
দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে কি একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটা হবে যে মিটার পার সেকেন্ডে কত হবে। ঠিক আছে, এটা তখনই আমি দেখেছিলাম যে গন্ডগোল হয়ে গেছিল, আমি ঠিক করে নিই। যাই হোক, এখানে বলে দিলাম এই কোশ্চেনটা বলছে এত সহজ কোশ্চেন, বাট সত্যি কথা বলতে এটা কিন্তু আমি কোশ্চেনটা তুলেছি এসএসসি সিজিএল এ, কখনো একটা পড়েছে, সিজিএল এ পড়েছে। ঠিক আছে, এটা আমি বই থেকে তুলেছি। কি বলছে যে কি একটি ট্রেন গতিবেগ হচ্ছে 18 কিলোমিটার 180 কিলোমিটার পার আওয়ার, এটাকে বলছে মিটার পার সেকেন্ডে। এইবার এখানে একটা জিনিস শেখাবো বলে আমি অঙ্কটা নিয়েছি। দেখো, যখন আমি কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাব, তার মানে কি বড় একক থেকে যাচ্ছি ছোট এককে, তাই আমি তখন আমি যেটা সংখ্যা দেবো সেই সংখ্যাটাকে আমি কি করব, 5/18 দিয়ে গুণ করব। ছোটতে যাচ্ছি তাই ছোট গুণ করব। আমি যখন মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে যাব, তার মানে কি কিলোমিটার আওয়ারে মানে যাচ্ছি কোথায়, বড়তে, তাহলে বড় দিয়ে ভাগ করব। ঠিক আছে, বুঝে গেছে? তখন আমি কি করব, বড় মানে উপরে বড় দিব আর নিচে, এটা অনেক গন্ডগোল হয়ে যায়, তো আর গন্ডগোল হবে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে, 180 সঙ্গে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু আমার এই যে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা তখনই কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। তাহলে 18 দিয়ে 18 10 180 সমান সমান হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড। বাস হয়ে গেল। এর অপশন কি আছে, ডি অপশন হয়ে গেল। বুঝে গেছে? তো এতটা ইজি। চলো এরপরে পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। বলছে যে কি পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 36%। আচ্ছা, 36% হচ্ছে যে কি পাসিং মার্কস। এবার বলছে যে এক ছাত্র 190 পেয়েছে, দেন বলছে যে 35 নম্বরের জন্য ফেল করলো। তার মানে 35 নম্বরে যদি ফেল করে, তাহলে 35 নম্বর যদি ও পেয়ে যেত 35 নম্বর, তাহলে পাস করে যেত। আর সেটাই হয়েছে কত, 225। সেটা হচ্ছে 225। আর এই 225 পেলেই পাস। আর সেটাই বলে দিয়েছে যে 36%টাই বলে দিয়েছে যে পাসিং মার্কস। এত পার্সেন্ট পেলে টোটালের উপরে এত পার্সেন্ট পেলে টোটাল ও পাস করে গেল। কিন্তু ও পেয়েছে কত, 125, আর যেটা 35 জন্য ফেল। তার টোটাল পাস মার্কস কত পেলাম আমরা, এত। তার মানে এই পার্সেন্টটার সঙ্গে সঙ্গে এটাই সমান। এবার তার মানে এখান থেকে আমি এটা ইমপ্লাই করতে পারি যে 1% সমান কত, যে এইটা ডিভাইডেড বাই 36, তাই না? ভালো করে বোঝো অঙ্কগুলো। আবার এটাই ইমপ্লাই করতে পারছি যে কি আমি 100% করলাম। 100% মানে তো হচ্ছে এটা যদি পাস মার্ক হয়, 100 পাস মার্ক, তার মানে আমি এত ফেল মার্কস পাস মার্ক আছে, তার মানে 100%টাই হয়ে গেল টোটাল মার্কস। 100% মানে হচ্ছে ধরে নাও এটা, হ্যাঁ এটাই ঠিক আছে, টোটাল মার্কস। এটা হচ্ছে টোটাল মার্কস 100%। আমি 100% পেলাম, এই সাইডে 100 গুণ করলাম, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এই সাইডও কিন্তু আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, এই সাইডও। এ হলো আমার টোটাল মার্কস। এবার যদি এটাকে আমি কাটি, 9 দিয়ে কাটি, তাহলে 4 9 36, আর 9 দিয়ে যদি এটা কাটি, তাহলে এটা কত হচ্ছে, 45, এটা হচ্ছে 25। ঠিক আছে, এটা হবে না, 25 হচ্ছে। আর এটাকে যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 25 25, তারপরে সমান সমানই হচ্ছে 25 ইন্টু 25 সমান সমানই হচ্ছে 625। বাস হয়ে গেল 625 অপশন এ। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, বাট খুবই ইজি কোশ্চেন। এই ধরনের আসে একদম, কি বলবো, এইখানে যদি বলতো পাসিং মার্ক এত, আরো পাস করেছে দিয়ে বলেছে যে কি হ্যাঁ এত নাম্বার বেশি পেয়ে পাস করেছে, তখন আমি বিয়োগ করতাম, দিয়ে ওটার সঙ্গে সমান করতাম। বোঝা গেছে? সেম জিনিস। চলো এবার নেক্সট প্রবলেম যাই। বলছে একটি রেডিও ধার্য মূল্য 480 টাকা, তাহলে বিক্রিয়াতে এত পার্সেন্ট ছাড় দিলে এত পার্সেন্ট। এই অঙ্কটা কিন্তু একটুখানি ভালো করে দেখো, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, আর এই ধরনের ধার্য মূল্য দিয়ে কিন্তু অঙ্ক এসএসসি জিডিতে প্রচুর আসছে। চলো এইখানে অঙ্কটা কি বলেছে দেখো। আমার বলে দিয়েছে যে 480 টাকা, বলছে দেখো অঙ্কটা দেখতেই পাচ্ছ তোমার, এত টাকা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য মানে কি, ধরলো যে একটা প্যাকেট আছে, প্যাকেটের ধরো এরকম এখানে একটা আরপি দাম বলা থাকে না, যে হ্যাঁ এত টাকা দাম, ওইটাই। ঠিক আছে, দাম ফেলা আছে এমআরপি, আরপিএম বলতে মানে এমআরপি যেটা ফেলা মার্কেট প্রাইস যেটা লেখা থাকে। ঠিক আছে, তো এই হয়েছে ব্যাপার, এটা 480 টাকা লেখাই আছে। এবার ব্যাপারটা বলছে যে বিক্রেতা এর উপরে 10% ছাড় দিয়েছে, তাহলে 10% যদি ছাড় দেয়, তার মানে আমার কত দাম দাঁড়াবে, 90 বাই এটা সমান আমার যেটা আসবে সেটাই, এটা দিয়ে শূন্য কাটলাম, তাহলে এটা হলো 432 টাকা। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার ছাড় দিয়ে দাম। বুঝতে পেরেছো তো? এটা হয়ে গেল আমার ছাড় দিয়ে দাম। এখন কি বলছে, যে কি এটা যদি এটা দাম দিয়ে বিক্রি করেছে, তার মানে এটা কত, এটা তো এসপি। এখন যদি আমি সিপি বের করতে চাই, যদি আমার সিপি বা কস্ট প্রাইস, কখন যখন আমি এটা লাভে বিক্রি করছি, যখন সিপি যখন বের করব, তখন কি হবে, সিপি সমান আমরা জানি তো যে আমার যেটা আমার 100 ডিভাইডেড বাই যত লাভ হয়েছে সেটা প্লাস এটা।
ঠিক আছে, মানে যত পার্সেন্ট হয় সেটার সময় প্লাস করে দেবো, একই ব্যাপার। ইন্টু কি, ইন্টু এসপি, আর এসপি সমান কত 432। এগুলো কিন্তু আমি খুব ভালো করে করিয়েছি, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। 100 বাই এটা এটা আর 432 এসপি, এসপি বসালাম বাস। এবার এর সঙ্গে কান্টেন্ট করে যদি এটা দিয়ে কাটি, তখন এটা দিয়ে কত দিয়ে 4 দিয়ে কাটছে, সমান সমানই হয়ে গেল এইটা। তার মানে আমার কি হয়ে গেল, আমার হয়ে গেল 400 টাকা। তার মানে আমি এসপি পেলাম হচ্ছে 480 টাকা, আমি সিপি সমান পেয়ে গেলাম হচ্ছে যে কি 400 টাকা। তাহলে আমার লাভ সমান কত, ভালো তো, লাভ সমান কত 480 মাইনাস, তার একটু 480 মাইনাস হচ্ছে 400 টাকা সমান সমান 80 টাকা, তাই তো, ভালো করে বোঝো, এটা একটু মিটিয়ে দিই। তার মানে আমার লাভ কত 80 টাকা। এবার এটাই তো বলেছে যে লাভের হার কত, এই যে সে যদি কোনো ছাড় না দিত, আমি ছাড় না দিতাম, তাহলে আমার এটাই দাম ছিল, ঠিক আছে, আর আমার এটা ছিল, এটা ছিল এটা আমার বিক্রি, ঠিক আছে, এটা তো দাম ছিল, এটা তো দাম, এটা মার্কেট প্রাইস এটা, আর আমি এটাতে এটা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে আমার লাভ কত হতো 80 টাকা। তাহলে আমরা যদি লাভের হার বের করতে চাই, তাহলে তো আমরা শর্টকাটে বের করে যাই, কি করি যে লাভ কত, তাহলে লাভ তো 80 টাকা, এই যে এটা হচ্ছে এসপি, এটা সিপি মাইনাস করলাম, তাহলে হয়ে গেল। এবার লাভ বা লাভের হার বের করতে হলে আমরা সবসময় সিপি কে নিচে বসে, সিপিটা কত, সিপিটা হচ্ছে 400 টাকা ইন্টু পার্সেন্টেজ করবো, তাই 100। আশা করি বোঝা যাচ্ছে, এটা দিয়ে কাটলাম, এটা কাটবো, 4 20 100 সমানই হয়ে গেল 20%। বাস, খুব ইজি, একদম খুব কঠিন। দেখো তো, এইভাবে অঙ্কগুলো করতে হবে, একটু বুঝে করতে হবে, ঠিক আছে। আর কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। আর চলো, এরপরে একবারে না হলে দ্বিতীয়বার দেখবে, দেখে বুঝে যাবে। চলো সেকেন্ড প্রবলেম দেখো, এই ধরনের প্রবলেম হচ্ছে 100টি বইয়ের ক্রয় মূল্য, এইভাবে যদি প্রবলেম থাকবে, দেখো 100টি কার বলছে যে ক্রয় মূল্য মানে সিপি মানে কস্ট প্রাইস সমান সমানে লিখে দেবো, এই ধরনের প্রবলেম 60টি বিক্রয় মূল্যে সমানে বিক্রি করছে, তাহলে 60টি আবার কার মূল্যে, এসপির মূল্যে। বাস, এবার এখান থেকে আমরা বের করে নিব যে সিপি বাই এসপি, তুমি যা কিছু বের করতে পারো, তখন এটা নিচে 100 হয়ে যাবে আর উপরে 60 হয়ে যাবে, কারণ কোনাকুনি গুণ করে যাতে এটা আসে। এবার আমার দাম ছিল 60 টাকা, বিক্রি করেছি আমি 100 টাকায়, তাহলে লাভ ক টাকা হয়েছে, ভালো করে বোঝো অঙ্কগুলো, একটু তো এখানে একটু ফাস্ট করবো, ঠিক আছে। তাহলে এখানে কত লাভ হয়ে গেল, দেখো আমি সিপি আমার এসপি, তাহলে আমার এত টাকা কেনা ছিল, আমি বিক্রি করেছি 100 টাকায়, তাহলে আমার লাভ হচ্ছে 40 টাকা। এবার আমার কি বলে দিয়েছে, লাভের হার, তাহলে লাভ যদি এত টাকা হয়, তাহলে আমি লাভের পার্সেন্টেজ বা লাভের হার বের করার ফর্মুলাটাই কি, যে যত টাকা লাভ হবে তত টাকা উপরে, নিচে সিপি মানে 60 টাকা ইন্টু 100 দিয়ে এটা পার্সেন্টেজ করে দেবো, হয়ে গেল। তাহলে এটা দিয়ে যদি কাটে 0 0 কাটলো, এটাকে 2 দিয়ে, এটা 3 দিয়ে কাটলো, তাহলে আমার সমান কি দাঁড়াচ্ছে, সমান দাঁড়াচ্ছে 200/3। বাস, 200/3 যখন আমরা ভাঙবো 66 পূর্ণ 2/3 আসবে, যেটা হবে অপশন ডি, অপশন ডি অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। খুব সুন্দর এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় কিন্তু তোমাদের ব্যাপক হারে আসছে, ঠিক আছে। চলো এরপরে নেক্সট প্রবলেম করি। দেখো কি বলছে, বার্ষিক 7% চক্রবৃদ্ধি হারে 30,000 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। চলো দেখো, আমরা একটা ফর্মুলা জানি, এখানে অ্যামাউন্ট সমান সমান জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এনটাই হচ্ছে বছর। এইখানে আমার অ্যামাউন্টটাই তো, তাহলে অ্যামাউন্ট মানে কি, আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, তাহলে আসল কত এটা, ঠিক তো, চক্রবৃদ্ধি এত টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটাই হয়ে গেল আমার। তাহলে আমার অ্যামাউন্টটা কি 30,000, ভালো করে বোঝো, প্লাস হচ্ছে যে কি 4347 সমান হচ্ছে 30,000 ইন্টু 1 প্লাস 7/100 টু দি পাওয়ার এন, এনটা বের করতে হবে। তাহলে এখান থেকে যখন আমরা এটা করব, তখন এটা হবে 34,347, ঠিক আছে, 34,347 সমান সমানই হচ্ছে এইটা, ঠিক আছে, ইন্টু 107/100 হয়ে গেল, বুঝা গেছে। এইভাবেই অ্যামাউন্ট সমান এটা, বার্ষিক এত বছর চক্রবৃদ্ধি সুদ হারে 30,000 টাকার কত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। ঠিকই আছে এটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা এখানে একটু ক্যালকুলেশন করবে তো, একটুখানি অঙ্কটা মনে হচ্ছে কোনো কিছু একটা মিস্টেক, ঠিক আছে। এটা যা আছে তোমরা কি করবে, যে এটা সমান সমান এটা টু দি পাওয়ার এটা, আর এটাকে কি করবে, যে 34,347/30,000,
বাট এরকম 30,000 এভাবে এলে মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, এটা অঙ্কটা বইয়েরই নিয়েছি, তাও এই জায়গাটা আমার একটু গন্ডগোল লাগছে। যাই হোক, তোমরা কি করবে যে এটা বের করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে করলে হয়তো আরো সময় লেগে যাবে প্রচুর, হ্যাঁ। আর যদি না হয় তাহলে আমি অবশ্যই এটা পরে আবার করে দেবো। এইটাই হচ্ছে, এই জিনিসটা এলো, এইখান থেকে আমরা এইভাবে অঙ্কগুলো করবো, ঠিক আছে? এবার দেখবে যে কি এইটাকে আমি কোনো কিছুর পাওয়ারে লিখতে পারবো, ঠিক আছে? এটাকে যখন দেখবে যে কোনো কিছুর আচ্ছা 100 300 100 মানে এটাকে 3 দিয়ে কাটাকাটি, হ্যাঁ হয়ে যাবে মনে হচ্ছে 10,100, হ্যাঁ হয়ে যাবে দেখো মনে হচ্ছে তো হয়ে যাবে। চলো আমি করছি, দাও দেখি করার চেষ্টা করি। যে এটা এলো তো, দেখো এইটাকে যখন আমরা একটু দাঁড়া আমি করে দিচ্ছি, হয়ে যাবে। এটাকে যখন আমরা 3 দিয়ে কাটবো, তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়ে যাবে? 10,000, ঠিক আছে? 10,000। আর এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে তোমার 3 একে 3, 3 একে 3, আর 3 4 12, ঠিক আছে? 1 নামলো, 3 4 12, 2 নামবে, 3 9 27। এটা আসবে তো, বাস হয়ে গেছে। এইবার এখানে হয়ে গেছে। এবার এইটা কিন্তু আমরা কি ভাবো, এইটা যেটা পেয়েছি যে 107 হয়ে গেছে, ঠিকই আছে, অপশন টপশন সবকিছু এটা আছে, টু দি পাওয়ার n আছে। আর এটাকে আমরা লিখতে পারবো যে 107/100 টু দি পাওয়ার 2, বুঝে গেছে? হয়ে গেল। এটা টু দি পাওয়ার 2 হবে না, কিউব হবে। 6টা আছে, 4টা 30,000, 10,000, এখানে একটা শূন্য বেশি নিয়ে নিয়েছি, 11,000, ঠিক আছে, এই হয়ে গেল। এবার এখান থেকে যখন আমাদের বেস একই হয়ে যায়, এটা সূচকের নিয়ম, বেস যখন আমাদের একই হয়ে যাবে, দেখো বেস একই আছে, তখন পাওয়ার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে n = 2। তার মানে আমার বছর কত লাগবে? 2, মানে হচ্ছে অপশন এ। হ্যাঁ, পারফেক্ট আছে, সমস্ত কিছু ঠিক আছে। এই ধরনের প্রবলেম পরীক্ষা আসবে জাস্ট এইভাবে একটা চলে আসবে, যখন দেখবে যে কি একটা চলে এসে কোনো রকম ভাবে, তখন ওটা ওই রকমই আসবে, ঠিক আছে? মানে 99% এরকমই হয়, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। দারুণ অঙ্কটা, এই টাইপের অঙ্ক করবে, বেশি টাফ কোশ্চেন কিন্তু করতে যাবে না চক্রবৃদ্ধি সুদের, ঠিক আছে? চলো এবার নেক্সট কোশ্চেনটা করি। বলছি একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং আচ্ছা দাঁড়াও, একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে এত, আচ্ছা এটা 10 হবে, একটা 10 আছে, 10 সেন্টিমিটার ও এত সেন্টিমিটার হলে অপর বাহুর এটা হবে দেখে না, অপর বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? লেখাতে একটু টাইপিং একটু মিস্টেক হয়ে যায়, আমি অঙ্কটা বলে দিচ্ছি। যে একটি আয়তক্ষেত্রে একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 26 সেন্টিমিটার, এটা হবে না, হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তার মানে ধরো অঙ্কটা বোঝা গেছে। তার মানে ধরো এরকম একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে? এই হচ্ছে আয়তক্ষেত্র, যার এরকম কর্ণ নিলাম, যার কর্ণটা বলে দিয়েছে যে 26, আর অপর একটা বাহু ধরলাম যে এটা 10। তুমি যে কোনো একটা ধরতে পারো, এমন না যে হবে না, যে কোনো একটা ধরলে হবে। তুমি এটাও 10 ধরতে পারতে, বাট হতো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বলে দিয়েছে অপর বাহু, মানে এই বাহুটা আমাকে বের করতে হবে। তা এই বাহুটা যদি আমি x ধরে নিই, তাহলে এইটা দেখো, এই ত্রিভুজটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? আর সমকোণী ত্রিভুজ হলে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র থেকে পেয়ে যাব, কি পেয়ে যাব? যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বুঝা গেছে? তাহলে এখান থেকে ইমপ্লাই করে আমরা কি পেয়ে যাব? যে কি x সমান এরকম করে করতে পারো, বা আলাদা আলাদা করে বের করতে পারো, যে 26 এর স্কয়ার প্লাস 10 এর স্কয়ার। এখান থেকে কি পাবো? 26 এর স্কয়ার মানে হচ্ছে 676, 776 না 500, 676, ঠিকই আছে। এটা হয়ে গেল। গন্ডগোল হচ্ছে 25 এর স্কয়ার 600 যাবে, তাহলে এটা হয়ে গেল তোমার 600, তাহলে হয়ে গেল এটা 26, 700, ঠিক আছে। এটা যদি 626 হয় প্লাস এটা 100 সমানই হচ্ছে রুট ওভার অফ 776। অপর বাহু আছে 776, এখানে অপশনে তো এরকম কিছুই নয়, আর এখানে এটা গন্ডগোল আছে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে তো? গন্ডগোল আছে, আমার মনে হচ্ছিল এটা 24 হবে, 24-এর স্কোয়ার আসবে, 24-এর স্কোয়ার যদি আসে তাহলে 26-এর স্কোয়ার, তাহলে এটা 26-এর 24-এর স্কোয়ার, এটা 24 হওয়ার কথা, বুঝতেই তো? যাই হোক, বাদ দাও, ওইরকম কোনো ব্যাপার না, এটা 24 হতো, দেন এটা 26-এ আসতো, বুঝতে পারলে তো? এইখানে একটু গন্ডগোল হয়েছে। 24-এর স্কোয়ার 26-এ 25, 26, 625, 676,
ঠিকই আছে। 26-এর স্কোয়ার আমরা বের করি যদি, তাহলে এটা এইভাবে করি আমরা, তাই তো। 6 36 4, এটা কেটে দিলাম, তাহলে 6 12 আর 24, তাহলে 24 সমানই হচ্ছে 6 7 6 776, 776 আসছে। তো যাই হোক, এইখানে হয়তো এটা 24 হবে, ঠিক আছে। এটা 26 হবে না, 26 হলে তো রুট চলে আসে, এখানে তো রুটের কোনো অপশন নেই। বাট সব সরি, ওকে সরি, ভুল হয়েছে, সরি। আই এম এক্সট্রিমলি সরি, এখানে একটুখানি মিস্টেক করে দিয়েছি আমি, তাই তো বলি যে অঙ্কটা আসছে না কেন। দেখো এইখানে একটু ভুল করে দিয়েছিলাম। এটা কি হবে, এটা হবে যে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার এখান থেকে ইমপ্লাই করছে যে এক্স স্কোয়ার সমানই হচ্ছে 26-এর স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। তাহলে 26-এর স্কোয়ার মানে হচ্ছে কত, 676 মাইনাস হচ্ছে 100, আর এখান থেকে চলে আসছে এটা তোমার 576, ঠিক আছে। এবার এটা ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে এক্স সমান হচ্ছে রুট ওভার হচ্ছে 576, আর 576 মানে হচ্ছে তোমার 24। ঠিক, চলো বাহ, চলে এসছে। এই হচ্ছে অনেক, এটাই হচ্ছে অনেক, তাহলে 24 হবে। x সমান 24 মানে হচ্ছে এই ভূমিটা হয়ে গেল 24, বুঝে গেছে। তার মানে আমার যেটা চেয়েছে অপশন ডি অ্যান্সার, বুঝে গেছে। এখানে আমি প্লাস করে দিয়েছিলাম, এই জায়গাটাতে ভুল করলাম, মানে এদিকে নিয়ে এসেছি, তাও আমি মাইনাস করতে ভুলে গেছিলাম। চলো, বোঝা গেছে অঙ্কগুলো। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসছে। চলো এরপরে অঙ্কটাই করি। বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলে ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে এত বর্গ সেন্টিমিটার, মানে টাইপ করছি তো প্রথম বুঝতে পারছি, একটু টাইমের গন্ডগোল হচ্ছে। যাই হোক, তাহলে কি বলছে যে 64 বর্গ সেন্টিমিটার এবং 924 ঘন সেমি। তাহলে চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, মানে ব্যাসার্ধ যদি আমি আর ধরি আর এটা ধরবো উচ্চতাটা এইচ, তাহলে তার ক্ষেত্রফল, তার অনুপাত। তাহলে আমাকে দেখো একটা জিনিস জানি যে চোঙের যে আমি বক্রতলের ক্ষেত্রফল সমান জানি 2 পাই আর এইচ, এটা সমান বলে দিয়েছে যে এটা, আর ঘনফল জানি আমি কিন্তু এইটা 924, বুঝে গেছে। এইবার দেখো, আমি যদি এটা ডিভাইডেড বাই এটাই করি, মানে আমি করতেই পারি, অসুবিধা নেই, এটা যে কোনো একটা করলেই হবে। এটা ডিভাইডেড বাই এটা যদি করি, আমাকে আর বের করতে পারে, এইচ বের করতে হবে, এই হচ্ছে আমার লক্ষ্য। আমি যেভাবে বের করি সেটা আমার ব্যাপার, তোমাদের ব্যাপার, তুমি যদি যেভাবে করো। তাহলে এটা হলো 264। এবার আমি যদি পাই কেটে গেল, এইচ কেটে গেল, আর একটা, আর এখানে আরেকটা কেটে গেল, বুঝে গেছে। এবার এইখানে যদি আমি এটাকে যদি কাটি, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে, এটা যদি, তার মানে আর সমান আসছে 2 × 9, এটা ডিভাইডেড বাই 264, ঠিক আছে। সরি, 67 লিখে 64, এটা দেখবে কাটাকুটি করে তোমার 7 আসবে, ঠিক আছে। কত আসবে? 7, মানে আর সমান 7 আসবে, দেখবে কাটাকুটি করে 7 আসবে, ঠিক আছে। বড় হয়ে যাবে না হলে কাটাকুটি করতে গেলে, অনেকের কাটাকুটিতেই সমস্যা। একটা কাটাকুটিরই ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। এটাকে 2 দিয়ে কাটবে, এটাকে 2 দিয়ে কাটবে প্রথমে। চলো আমি কটি দিই, এটাকে 2 দিয়ে কাটলে 2 × 2, তাহলে এটা কত হচ্ছে, আর 32 × 64। আর এটাকে যখন কাটবে এটা দিয়ে, তখন দেখবে যে এটা 7 দিয়ে কেটে যাবে, ঠিক আছে। 7 × 2 = 14, এটা কেটে যাবে, ঠিক আছে। 7 এখানে হবে হাতে 1, তাহলে হয়ে গেল 14, ঠিক আছে। এইভাবে কেটে দিবে, প্রথমে ছোট দিয়েই কাটবে যারা পারছো না। এবার আর পেয়ে গেলাম, এবার তুমি আর এর মান তুমি যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। আমি স্কোয়ার এখানে ফেলতে হবে, আমি এখানে ফেলবো। তাহলে এখানে যদি করতে যাই, তাহলে আর সমান, আর তো পেয়ে গেছি, তাহলে এই সমান কি হবে, এখানে কাটাকুটি আমি করে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নেই। 2 পাই মানে হচ্ছে 22/7, আর 7টা উপরে চলে যাবে, ঠিক আছে, ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে 7। বাস, এখানে আমার এই হিসাবে গুলো, তাহলে 7 কেটে গেল, ঠিক আছে। এটা ইন্টু 2 আছে। তাহলে যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, তাহলে দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে 132, ঠিক আছে। এটাকে যদি আমি কাটি তোমার 2 দিয়ে, তাহলে 11 আসছে। 11 দিয়ে যদি আমি এটাকে 2 দিয়ে কাটি, তাহলে এটা তোমার আসছে কত, 6 × 2 = 12, 6 × 2 = 12 66, আবার 6 দিয়ে 11 দিয়ে 6 × 11 = 66। তোমাদের যদি এটা একটা বললাম, তো ওই কারণে আমি এটা কাটাকুটি করলাম। তাহলে আমার কত এলো, 6, মানে এই সমান চলে এলো 6। আরে আর সমান, তাহলে আমাকে কি বলে দিয়েছে, ব্যাসার্ধ, মানে আর প্রথমে হচ্ছে r/h, তাহলে আর এর মান কত, 7, আর এটা হচ্ছে 6, তার মানে 7:6, মানে অপশন হচ্ছে বি, 7:6 হয়ে গেল অ্যান্সার, বুঝে গেছে। তো এইভাবে করতে হবে, ঠিক আছে। খুব একটা জটিল অঙ্ক থাকবে এরকমটাও না, বারবার বলছি, প্রতিটা ক্লাসে বলি, আর আমি এখানেও বলছি। চলো এর পরের কোশ্চেনটা করি।
চলো, এটা কি হচ্ছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো পরপর এই ধরনের অঙ্ক আমরা দিয়েছি এর আগেও। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে কোনটি হবে, সর্বনিম্ন কোনটা, সর্বনিম্ন। তাহলে পরপর 4টি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা মানে আমি যদি প্রথমটা বিজোড় সংখ্যা x ধরি, পরের বিজোড় সংখ্যাটা আমি পাবো x+2 করে। স্যার কেমন করে? আমি বিজোড় সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7 নিই, তাহলে দেখো 1-এর পরে আমি 3 পেতে 2 যোগ করেছি, 3-এর থেকে আমরা 5 পেতে 2 যোগ করেছি, তাহলে আমি যদি এটা পাই, তারপরটা দেখো এটা 4 হবে, তারপরটা কত হবে, 6। তাহলে এই গড়টার আমি যদি যোগ গড় বের করি, তাহলে গড় মানে কি হবে, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, 4টা যোগ করলাম, ডিভাইডেড বাই কত, 4, যেহেতু 4টা সংখ্যা যোগ করেছি, এটা গড় পেয়ে গেলাম। আর এই গড়টাই বলে দিয়েছে 12, হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন, এক্স কটা আছে, এক্স আছে 4টা, তার মানে 4x, আর এগুলা কত আছে, 2, 10, 12, তাহলে এটা প্লাস 12 সমান সমান হয়ে গেল 48, কারণ আমি 4টাকে এখানে গুণ করে দিলাম। এবার এখান থেকে 4x সমান সমানই হচ্ছে 48 মাইনাস 12 সমান সমানই হচ্ছে 36। এবার এখান থেকে ইমপ্লাই করছে যে কি x সমান সমানই হচ্ছে 36/4 সমান সমানই হচ্ছে 9, হয়ে গেল। বুঝতে পেরেছো তো? তারপরে x সমান 9। এবার কি বলেছে দেখো, বলছে যে কি সর্বনিম্ন নাম্বারটা, তাহলে সর্বনিম্ন নাম্বার তো এই x দিয়ে, তাহলে x ই তো সর্বনিম্ন, তারপর কারণ পরেরটা 11, তারপরটা কত, তারপরটা হচ্ছে তোমার 13, তাই তো, তারপরটা কত, 15, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার সর্বনিম্ন কোনটা, 9, তাহলে 9 চলে এলো অ্যান্সার, সরি 9 অ্যান্সার চলে এলো, বুঝা গেছে? এটা কত হলো, 9 অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে যে কোনো অঙ্ক তোমরা করবে, বাট মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করবে, দেখবে সমস্ত কিছু হয়ে যাবে, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার নাই। চলো, তো আজকের ক্লাসটা কেমন হলো সেটা কি করবে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে হ্যাঁ হোমওয়ার্কের কতটা অ্যান্সার, ঠিক আছে? চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।